गुड आफ्टरनून चिल्ड्रेन। आज के आमरा एखन आछि बांगला क्लासे। बांगला क्लासे आज के आमरा एकटू हाफ यारली सिलेबासटा तोमादेर प्रथमे एकटू आलोचना करब। तोमादेर फार्स्ट डिउटी हये गेछे, ताई आमरा किन्तु एखन पुरोपुरिभावे हाफ यारली सिलेबासे चले যাব। हाफ यारली सिलेबास तोमादेर एर मध्य किन्तु अनेकटाई प्राय कभार हो गेछे, खूब एकटा किछु बाकी नेই आर। ताओ एकबार सिलेबासटा आलोचना करे दिए आमरा आजकेर क्लासे चले যাব। आजके এই কালকে আমি তোমাদের যে ভিডিওটা পাঠিয়েছি সেই ভিডিওটা দেখবে তোমাদের যে হাফ ইয়ারলিতে রয়েছে এরকমই একটি চ্যাপ্টার, অর্থাৎ আমি পাঠিয়েছিলাম তোতা কাহিনীর ওপর একটি ভিডিও। তার তোতা কাহিনী গল্পটা তো তোমাদের হাফ ইয়ারলিতে রয়েছে, সেই জন্য তোতা কাহিনীর ওপর একটি ভিডিও পাঠিয়েছিলাম। একটু প্রশ্নের উত্তরগুলো যদি একটু পড়ো। তা আজকে চলো আমরা একটু দেখে নিই আমাদের হাফ ইয়ারলিতে কী কী গল্প আছে, কী কী কবিতা আছে, আমাদের কতটা পড়া হয়েছে এবং কতটা পড়া হয়নি, এখনও বাকি আছে। প্রথমত হাফ ইয়ারলিতে আমাদের দুটো গল্প আছে, একটা হচ্ছে জীবন স্মৃতি আর একটা হচ্ছে তোতা কাহিনী। এর মধ্যে এই জীবন স্মৃতি বলে যেই গল্পটা আছে এটি তোমাদের ফার্স্ট ডিউটিতেও ছিল। এই জীবন স্মৃতি এবং তোতা কাহিনী দুটো গল্পই তোমাদের পড়া হয়ে গেছে এবং এই দুটো গল্পেরই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লেখানো হয়ে গেছে। এরপর যখন আবার রিভিশন করব বা কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে বলবে, বা কোনো প্রশ্নের উত্তর যদি লিখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি তোমাদের এরপর আবার একটা করে চ্যাপ্টার ধরে রিভিশন যখন করব তখন আরেকবার করে বুঝিয়ে দেব। এর মধ্যে কারোর যদি কোনো কিছু বুঝতে বা জানতে মনে হয় যে বুঝতে পারছো না বা আরেকটু বুঝলে ভালো হয়, সেক্ষেত্রে আমাকে কিন্তু জুম ক্লাসে ইনফর্ম করবে। তোমাদের প্রয়োজন মতো আমি দরকার হলে কোনো একটি ভিডিওকে আবার পাঠাবো বা নতুন করে নতুনভাবে যেভাবে তোমাদের করলে সুবিধে হবে তোমরা আমাকে সেটা ইনফর্ম করবে। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের ক্লাস 8-এর হাফ ইয়ারলি সিলেবাসে কী কী আছে। প্রথমত আছে জীবন স্মৃতি বলে একটা গল্প এবং তোতা কাহিনী, দুটো গল্প আছে। এই দুটো গল্পই তোমাদের কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। এছাড়াও আছে দুটো কবিতা, একটা হচ্ছে আদর্শ শিষ্য এবং আমরা ছাত্রদল। এই দুটো কবিতাও উইথ কোয়েশ্চেন আনসার এবং খুব ভালোভাবে কবিতা দুটো কিন্তু পড়ানো হয়ে গেছে। তাহলে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য আমাদের যা সিলেবাস অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, দুটো গল্প এবং দুটো কবিতা দুটোই সেই চারটে আমাদের পড়া হয়ে গেছে। এবার আমরা চলে আসব গ্রামারে। গ্রামারে রয়েছে শুদ্ধ বানান, যেটা তোমাদের ফার্স্ট ডিউটিতে ছিল, এটাও হাফ ইয়ারলিতে আছে। তারপর আছে লিঙ্গ এবং বচন, এই দুটোই কিন্তু ফার্স্ট ডিউটিতে ছিল। বিপরীত শব্দ, এটিও ফার্স্ট ডিউটিতে ছিল। আর রয়েছে বহু পদের এক পদীকরণ, অর্থাৎ এক কথায় প্রকাশ। তাহলে আমাদের গ্রামারের যা যা সিলেবাস আছে, অর্থাৎ শুদ্ধ বানান, লিঙ্গ, বচন, বিপরীত শব্দ এবং বহু পদের এক পদীকরণ, এই সবগুলোই কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের রাইটিং স্কিল। রাইটিং স্কিলে তোমাদের রয়েছে বোধ পরীক্ষণ। বোধ পরীক্ষণ অর্থাৎ কম্প্রিহেনশন টেস্ট, একটা কোনো প্যাসেজ তুলে দেওয়া হবে, সেই প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সার করা হবে, সেটাও কিন্তু রয়েছে এবং এই বোধ পরীক্ষণ তোমাদের আসবে পরীক্ষায়। আমি
যদি সম্ভব হয় ভিডিও ক্লাসে অথবা জুম ক্লাসে তোমাদের বোধ পরীক্ষণ আমি আরও করিয়ে দেবো। তোমরা সবাই বোধ পরীক্ষণ ব্যাপারটা জানো এবং এটা অনেক দিন ধরেই তোমরা করছো। যাই হোক, তাও আমি যদি সম্ভব হয়, কারণ এই ভিডিও ক্লাসে তো বোধ পরীক্ষণটা ব্যাপারটা হয় না, জুম ক্লাসে আমি তোমাদেরকে বোধ পরীক্ষণটা করিয়ে দেব। এছাড়াও আছে পত্রলিখন, ব্যক্তিগত পত্রলিখন। পত্রলিখন সম্পর্কে আমি তোমাদের বোধহয় এর আগে ক্লাসে নিয়েওছি, তাও পত্রলিখন ব্যাপারটা আমি আরেকবার তোমাদেরকে করিয়ে দেব। যদিও পত্রলিখন শুধুমাত্র ব্যক্তিগত পত্রলিখন আছে এবং পত্রলিখন কীভাবে হয় না হয় সবটাই পড়ানো আছে, তাও পত্রলিখনের আরও কিছু উদাহরণ দিয়ে আমি তোমাদের পত্রলিখন আরেকবার করিয়ে দেব। এরপর তোমাদের যেটা আছে, তোমাদের 3টে রচনা আছে। এই 3টে রচনা কিন্তু তোমাদের পড়তে হবে। 3টে রচনার মধ্যে কি কি আছে? একটা আছে ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য। যদি সামনে পেন্সিল খাতা পেন থাকে তাহলে লিখে নাও, আদারওয়াইজ লেখার দরকার নেই। আমি তোমাদের জুম ক্লাসেও বলে দেবো, প্লাস আমি তোমাদের টোটাল হাফ ইয়ারলি সিলেবাস লিখে পাঠিয়েও দেবো। তাহলে প্রথম হচ্ছে তোমার ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য। দ্বিতীয়ত আছে দেশ ভ্রমণের উপকারিতা এবং তৃতীয়ত আছে বইমেলা। এই বইমেলা তোমরা মোটামুটিভাবে আমার মনে হয় 5 থেকে করে আসছো, 5, 6, 7, 8। গত বছর আমিও তোমাদের করিয়েছি বইমেলা। এবছর সিলেবাসে আবার বইমেলা আছে। এখন প্রশ্ন হচ্ছে, ক্লাস 5-এ যা লিখেছি 8-এও কি তাই লিখবো? কখনোই না। যেহেতু ক্লাস চেঞ্জ হচ্ছে, তোমাদের চিন্তাধারার পরিবর্তন হচ্ছে, তোমাদের লেখনী যে আদব কায়দা বা লেখনী সৌন্দর্যের পরিবর্তন হয়েছে, সেই হিসেবে ছোটোবেলায় যেটা লিখেছো বড় হয়ে বিষয়বস্তু হয়তো একই থাকবে, কিন্তু তার মধ্যে বেশ কিছু কিন্তু পরিবর্তনও থাকবে। তাহলে আজকে আমরা আলোচনা করব এই রচনা নিয়ে। সাধারণত তোমরা যখন আরও বড় হয়ে যাবে, মানে 9, 10, যখন তোমরা বোর্ড দেবে, তখন দেখবে রচনার কিন্তু কোনো সিলেবাস হয় না। এরকম ভাবার কোনো অর্থ নেই যে অনুচ্ছেদ রচনা বা রচনা লেখো বা এই ধরনের কিছু। ইভেন চিঠি লেখার ক্ষেত্রেও যে বিশেষ কোনো রকম, অর্থাৎ যে আমি যেটা পড়ে গেলাম সেটাই আসতো, সেটার কিন্তু হয় না। এটা তুমি পরীক্ষার হলে বসে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে লিখতে হয়। এর জন্য তুমি কত পড়বে? তোমার তো 1000, 100, 200 রচনা মুখস্থ করা সম্ভব নয়। জন্য নিজের লেখা সম্পর্কে একটু ধারণা থাকাটা দরকার। অর্থাৎ কীভাবে লিখতে হবে বা আমি কি স্টাইলে লিখব, এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। সুতরাং এই রচনা লেখার মাধ্যমে তোমাদের কার কীরকম লেখার স্টাইল, কার কতটা ডেপথ, সেটা কিন্তু খুব ভালোই রিয়ালাইজ করা যায়। যাই হোক, তোমাদের পরীক্ষায় মানে হাফ ইয়ারলি পরীক্ষায় 3টে রচনা আছে। এই 3টে রচনাই আমি তোমাদের মোটামুটিভাবে প্রিপেয়ার করে দেবো। আমি বলে দেব কীভাবে কোন পয়েন্টের ওপর বেস করে রচনা লিখতে হবে এবং কীভাবে শুরু করতে হবে, কতটা বড় হতে হবে, সবটাই আমি আলোচনা করে দেব। সুতরাং আজকে আমরা আরেকবার বলে নিই, আমাদের হাফ ইয়ারলি সিলেবাসে গল্প এবং কবিতা আমাদের হয়ে গেছে। দ্বিতীয়ত যেটা গ্রামারের পার্টও কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমাদের যে নির্মিতি পার্ট, অর্থাৎ যাকে আমরা রাইটিং স্কিল বলি, সেই রাইটিং স্কিলের কিন্তু কিছুটা আমাদের বাকি আছে। প্রথমত বোধ পরীক্ষণ বাকি আছে, দ্বিতীয়ত কথা রচনা বাকি আছে। 3টে রচনা আমি বলেছি। আজকে আমি তোমাদের আলোচনা করব এই রচনা লেখার পদ্ধতি এবং তোমাদের সিলেবাসে যেই 3টে রচনা আছে প্রত্যেকটা রচনা নিয়ে নিয়ে আমি ক্লাসে আলোচনা করব। আজকে যতটা হবে, বাকিটা কালকে হবে। যাই হোক, তাহলে চলো শুরু করি। আজকের আমাদের ক্লাস হচ্ছে রচনা লেখার ক্লাস বা
কীভাবে আমরা রচনা লিখব বা রচনা সম্পর্কে অর্থাৎ কী স্টাইলে লিখব সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসের প্রবন্ধ বা রচনা লেখার কিভাবে আমরা লিখব বা রচনা ব্যাপারটা কি তার সম্পর্কে আমরা এখন শুরু করছি। কবি অন্নদাশঙ্কর রায় বলে একজন কবি ছিলেন। তিনি এই প্রবন্ধ রচনা বা রচনা লেখা কবি অন্নদাশঙ্কর রায় তিনি বলেছিলেন, প্রবন্ধ এক প্রকার বিরাট শিল্প। বড় বড় সাহিত্যিকদের হাতে প্রবন্ধ রস সৌকর্য লাভ করে। অ্যাকচুয়ালি প্রবন্ধ এই কথাটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধ। প্রবন্ধ বলতে সাধারণভাবে আমরা বুঝি কোনো নির্দিষ্ট বা কোনো বিষয়ের প্রচলিত ধ্যান ধারণা এবং নিজস্ব চিন্তাধারার সুশৃঙ্খল প্রকাশ। গল্প বা উপন্যাসের মাধ্যমেও কিন্তু মনের ভাব প্রকাশ করা হয়, তাতে কাহিনীর প্রাধান্য থাকে। কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে বা রচনা বা অনুচ্ছেদ এসব যখন আমরা লিখি তখন এগুলো কিন্তু কোনো সাধারণ ব্যাপার নিয়ে অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে আমরা যখন লিখব তখন সেটা কিন্তু শুধুমাত্র তথ্য এবং তথ্যের ভিত্তিতেই লেখা। প্রবন্ধ লেখা বা রচনা লেখা বা অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে কিন্তু কোনো গল্প করার জায়গা নেই বা নিজের খুশি মতো কোনো কিছু লেখার কিন্তু জায়গা নেই। সেখানে আমরা তথ্য এবং তথ্য যাকে আমরা বলি ডেটা, স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিতে হয়। ধরো তোমাকে এবার বাংলার দুর্গা পুজো সম্পর্কে কিছু বলতে বা লিখতে বলা হলো। সেখানে কিন্তু তুমি গল্প লিখতে পারবে না যে দুর্গা পুজো মানে সেই শরৎকালে হয়েছিল, এর আগে মা দুর্গা ছেলে মেয়ে নিয়ে তার মর্তে আসেন এবং তারপরে সেখানে 3 দিন থাকেন, তারপরে 4 দিনের দিন চলে যান, এইভাবেই দেবী প্রতিমা হলো। এরকম গল্প লেখার কিন্তু জায়গা নেই। তোমাকে যদি দুর্গা পুজোর সম্পর্কে কোনো কিছু লিখতে বলে তাহলে কিন্তু সেখানে তোমাকে লিখতে হবে দুর্গা পুজো ব্যাপারটা কী, সেটা কোন সময়ে হয়, কেন হয়, এর উপকারিতা কী, এর অপকারিতা কী, এই ডিটেলসটা। অর্থাৎ তোমাকে সেখানে কিন্তু কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিতে হবে, না হলে কিন্তু হবে না। সুতরাং তুমি যদি গল্পর সাথে প্রবন্ধ বা রচনা বা অনুচ্ছেদ লেখার কিন্তু কোনো মিল নেই। এখানে সেই অর্থে বলতে গেলে কোনো রকম কোনো বর্ণনা করার জায়গা নেই। এখানে সবটাই তথ্য এবং তথ্যের ভিত্তিতে লেখা। এখানে লেখকের কিন্তু লেখার পূর্ণ স্বাধীনতা রয়েছে। একই বিষয়বস্তু বিভিন্ন লেখকের ভাষা ও বিভিন্ন লেখকের বর্ণনায় বিভিন্ন রূপ হয়। ধরো বাংলার উৎসব সম্পর্কে লিখতে দিলে ক্লাসের 50 জন স্টুডেন্ট সবার লেখা কিন্তু এক হবে না। 50 জনের লেখাই আলাদা আলাদা রকমের হবে। কোনো একটা গল্পের উত্তর থেকে যদি আমি কোনো গল্প থেকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করি তার উত্তর কিন্তু মোরাললেস সমান হবে। কিন্তু প্রবন্ধ লিখতে দিলে সেই লেখাটা কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা হবে, বা রচনা লিখতে দিলে, কারণ এখানে প্রত্যেকেরই নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্বতার প্রকাশ কিন্তু থাকে। এছাড়াও প্রবন্ধের যে ভাষা সেই ভাষা হবে সহজ সরল, কিন্তু প্রবন্ধের ভাষা হবে ভাব সমৃদ্ধ। অর্থাৎ প্রবন্ধের ভাষার মধ্যে কিন্তু সহজ সরল ভাষা হলো সেই ভাষার একটা আলাদা ওয়েটেজ থাকে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে বা এসব ক্ষেত্রে কি হয়, বিষয়বস্তু সম্পর্কে কিন্তু
আগে থেকেই একটা ধারণা থাকতে হয়, আন্দাবড়ে লিখে গেলেই কিন্তু হয় না। শুধু তাই নয়, এসব অনুচ্ছেদ বা রচনা লেখার জন্য কিন্তু বিষয়বস্তুকে খানিকটা সংক্ষিপ্ত আকারে করতে হয় এবং বিষয়বস্তুকে মোটামুটিভাবে 3টে ভাগে ভাগ করে নিতে হয়। প্রথম থাকে সূচনা বা ইন্ট্রোডাকশন, তারপর থাকে ভিতরের অংশ এবং সবার শেষে থাকে উপসংহার বা কনক্লুশন। এই 3টে ভাগে কিন্তু ভাগ করে নিয়ে তবে কোনো প্রবন্ধ রচনা লিখতে হয়। প্রবন্ধ রচনার সময় বা এরকম অনুচ্ছেদ রচনার সময় কিন্তু কোনো অবান্তর প্রসঙ্গ থাকলে চলবে না। তোমাকে বিষয়বস্তু ব্যাখ্যার প্রয়োজনেই কিন্তু মূল বিষয় সম্পর্কে অবতারণা করতে হবে এবং সেটা যুক্তির সঙ্গে, অর্থাৎ অযৌক্তিক কথা, ভাবাবেগের কথা, অবান্তর কথা কিন্তু এই রচনা বা অনুচ্ছেদ লেখার সময় লেখা যাবে না। আজকে তোমাদের এই যে প্রবন্ধ, তবে এটাও ঠিক, প্রবন্ধ রচনা বা অনুচ্ছেদ রচনার কোনো সুনির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম নেই। কীভাবে লিখবে, লেখার সৌন্দর্য কী হবে, সেটা সম্পূর্ণই লেখকের ওপর নির্ভর করবে। তবে মোটামুটিভাবে যে কোনো রচনা লেখা বা অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে প্রবন্ধ লেখা বা রচনা লেখার ক্ষেত্রে আমরা 3টে ভাগ কিন্তু দেখতে পারি। যে কোনো বিষয়ের আগে একটা ইন্ট্রোডাকশন বা সূচনা, তারপর বিষয়বস্তু এবং সর্বশেষে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার উপসংহার বা কনক্লুশন। এইটুকু না লিখলে কিন্তু প্রবন্ধ রচনাটা ঠিকমতো হয় না। তাহলে আজকে আমাদের যে তোমাদের হাফ ইয়ারলির যে সিলেবাসের যে প্রবন্ধ, অর্থাৎ ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য, এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ছাত্র সমাজ সম্পর্কে কিন্তু অনেক রকমভাবেই পড়া যেতে পারে এবং ছাত্র সমাজ নিয়ে তার বিভিন্ন রচনা তোমরা প্রতিটা প্রায় 6, 7, 8, 9 কিন্তু পড়বে। এই ছাত্র সমাজের দায়িত্ব এবং কর্তব্য, এই যে প্রবন্ধটি, এই প্রবন্ধটির সঙ্গে কিন্তু আরও এই প্রবন্ধটির সঙ্গে, অর্থাৎ এই প্রবন্ধটি পড়লে তোমাদের আরও 2-3টে রচনা বা আরও 2-3টে প্রবন্ধ কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। যেমন ধরো ছাত্র জীবনের করণীয় বা ছাত্র জীবনের চরিত্র গঠন ইত্যাদি ইত্যাদি। তাহলে আজকে আমরা যেই প্রবন্ধটি পড়ব, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, এই প্রবন্ধটি তোমাদের পরীক্ষায় কিন্তু হাফ ইয়ারলিতে আছে। তাহলে প্রথমেই আমরা কি করব, একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশান দেব। কি পয়েন্টসের ওপর দেব, এরকম হতে পারে। ধরো প্রথমে ভূমিকায় আমরা লিখতে পারি যে কোনো ছাত্রদের কাজটা কী বা ছাত্র বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে 2-4 লাইন লিখতে হবে। তারপর ছাত্রদের অধ্যয়ন এবং চরিত্র গঠন সম্পর্কে লিখতে হবে। যেহেতু ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য আমাদের টপিক, প্রথমে আমরা ছাত্র জীবন বা ছাত্র সম্পর্কে 2-1 লাইন লিখব। তারপর লিখব ছাত্রদের চরিত্র গঠন, এর যে প্রাচীনকাল, বর্তমানকাল, এই সবটাই কিন্তু আমাদেরকে ছোট্টভাবে লিখতে হবে। যে প্রাচীনকালে ছাত্ররা গুরুকুলে পড়াশোনা করত এবং বর্তমানকালে তারা বিভিন্ন বিদ্যালয়ে, কলেজে পড়াশোনা করে এবং তার সঙ্গে তাদের কী কী কর্তব্য সেটা আমাদের মেনশন করতে হবে। যেহেতু আমাদের টপিকটা হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য, ছাত্রদের কর্তব্য কী কী সেটা মেনশন করতে হবে, বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের কী কী কর্তব্য এবং সর্বশেষে উপসংহার। সাধারণত ছাত্রদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে প্রথমেই কি ছাত্রানাং অধ্যয়নাং তপ, অর্থাৎ যারা ছাত্র তাদের কিন্তু পড়াশোনা করাটাই কিন্তু প্রধান কর্তব্যের মধ্যে পড়ে এবং এই পড়াশোনা করার সঙ্গে সঙ্গে তাদের আরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সেটি হচ্ছে তাদের চরিত্র গঠন করা। এই চরিত্র গঠনের মাধ্যমে আজকের একটি ছাত্র ভবিষ্যতে একজন মানুষ হয়ে উঠবে এবং
তার যে দায়িত্ব, ছোটোবেলা থেকেই তাদের দায়িত্ব বোধ সম্পর্কে সচেতন করতে হবে। তার দায়িত্ব হচ্ছে মানবিকতা বোধ তার আছে কি না, তার মধ্যে সেলফ রেসপেক্ট আছে কি না, সে অপরের জন্য চিন্তা করতে পারে কি না, শুধু তাই নয় সে বাবা মাকে শ্রদ্ধা করে কি না, এবং শুধু তাই নয় সমাজের প্রতিও তার কিছু কিছু কর্তব্য দায়িত্ব থাকে। এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই রচনাটা লিখতে হবে। তাহলে এই রচনাটি তোমরা বাড়িতে একটু চেষ্টা করবে লেখার। আমি তো তোমাদের অবশ্যই একটা সময় রচনা লিখে পাঠাবো, তবে এই রচনাটা বাড়িতে একটু পড়বে এবং চেষ্টা করবে যাতে নিজে নিজে লিখতে পারো। টপিকটা আমি আরেকবার বলে দিচ্ছি, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য।